হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশনের পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে পারো, অথবা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখান থেকেও তোমরা কিন্তু চেক করতে পারো। আর তোমরা যারা নতুন চ্যানেলে, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা কোশ্চেনের দিকে চলে যাই। আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আগের দিন আমরা কোশ্চেন নাম্বার 73 অবধি ডিসকাশন করেছিলাম। আমি বলেছিলাম তোমাদের যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ এই দুটো জিনিস বাদে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু করিয়ে দেবো, ম্যাথ রিজনিং যে সাবজেক্টই হোক। তো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমরা কিন্তু সেটাকে অ্যাভয়েড করবো। নেক্সট আছে আমাদের কোশ্চেন নাম্বার 75, একটা রিজনিং। দেখো রয়েছে, স্কুইন্ট যদি আইয়ের সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে স্কুইজ কার সঙ্গে প্রপোর্শনাল হবে? দেখো, স্কুইন্ট বলতে বোঝা হচ্ছে চোখ টিপ দেওয়া, আমরা চোখের পাতা ফেলি, এটাকে বলা হচ্ছে স্কুইন্ট, সেটা আইয়ের সঙ্গে রিলেটেড। আর স্কুইজ বলতে বোঝায় চেপে ধরা। চেপে ধরা কার সঙ্গে রিলেটেড হবে? টাঙের সঙ্গে তো নয়, আমরা তো জিভ চেপে ধরি না, ক্লোথ তো আমরা চেপে ধরি না, থ্রোট তো আমরা চেপে ধরি না, গলা কারো চেপে ধরা হয়? গলা চেপে ধরা হয় না স্বাভাবিক ব্যাপারে। তাহলে এটার উত্তর হবে কিন্তু অপশান ডি, আমরা হাতের সঙ্গে হাত চেপে ধরি। ঠিক আছে, তাহলে স্কুইজ মানে হচ্ছে চেপে ধরা, অপশান হবে ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 76এও কিন্তু আমাদের একটা ম্যাথ রয়েছে, এটা আমরা ম্যাথ রয়েছে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এটাও আমরা অ্যাভয়েড করব। কোশ্চেন নাম্বার 77, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ওয়াজ ফাউন্ডেড বাই। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ 1942 খ্রিস্টাব্দে জাপানের ক্যাপিটাল টোকিওতে রাসবিহারী বোস প্রতিষ্ঠা করেছিলেন। রাসবিহারী বোস 1911-12 সালে লর্ড হার্ডিঞ্জের ওপরে বোমা নিক্ষেপ মামলায় অভিযুক্ত ছিলেন, কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। তিনি দেশ ত্যাগ করেন এবং জাপানে চলে যান। জাপানে গিয়ে তিনি একজন জাপানি মহিলাকে বিয়ে করেন এবং সেখানে সংসার করেন। ঠিক আছে, তারপরে ওইখানে থাকাকালীন তিনি সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত প্রবাসী ভারতীয় ছিল তাদেরকে নিয়ে কিন্তু একটি বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। 1920 সাল থেকেই তার এই বিপ্লবী কার্যকলাপ কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় চলতে থাকে। শুধুমাত্র যে টোকিও তা না, টোকিও, সিঙ্গাপুর, ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে কিন্তু তিনি তার যে বিপ্লবী কার্যকলাপ চালাতে থাকেন। 1942 খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ফুল ফ্লেজে আসে এবং পরবর্তীতে সেটা কিন্তু আজাদ হিন্দ ফৌজের সঙ্গে মার্জ করে যায়, যেটার মেইন দায়িত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, তো বোঝা গেল, তো সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার রাসবিহারী বোস। নেক্সট দেখো, 78 নাম্বার কোশ্চেনও কিন্তু আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটাকে আমরা অ্যাভয়েড করবো। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন। দেখো, দুটো কোশ্চেন আছে, এক হচ্ছে কবে অ্যাডপ্ট অর্থাৎ গ্রহণ করা হয়েছিল, আর কবে চালু করা হয়েছিল। অ্যাডপ্ট করা হয়েছিল কবে? নভেম্বর 29, 1949 এটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। আর জানুয়ারি 26, নভেম্বর 29 বললাম কি, নভেম্বর 26 হবে, হ্যাঁ। আর জানুয়ারি 26, 1950 এই দিনটাতে কিন্তু কনস্টিটিউশন চালু করা হয়েছিল। তো কেন জানুয়ারি 26কেই বেছে নেওয়া হলো কনস্টিটিউশন চালু করার দিন হিসাবে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে? দেখো, এই দিনটাতেই কিন্তু 1930 খ্রিস্টাব্দের 26শে নভেম্বরই কিন্তু রবি নদীর তীরবর্তী অঞ্চলে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আমাদের, সেটা উত্তোলিত করা হয়েছিল। অর্থাৎ এই দিনটাতে কিন্তু 1930 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। তো সেই দিনটাকে মনে রাখার জন্যই কিন্তু আমরা জানুয়ারি 26, 1950কে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে গ্রহণ করেছি। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 80-তে। রয়েছে যে পি কিউ এর থেকে 60% বেশি। আবার বলেছে পি আর থেকে 30% বেশি হলে কিউ এবং আর এর রেশিও কত হবে, অর্থাৎ কিউ/আর বলেছে।
তো দেখো তোমাদের আমি সহজ একটা নিয়মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি 100টা পি হয়, আমি ধরলাম 100টা পি সমান সমান কটা কিউ হবে? 100টা পি সমান সমান হবে, কিন্তু দেখো বলেছে 60% বেশি, অর্থাৎ পি এর ভ্যালু কিউ এর তুলনায় 60% বেশি, অর্থাৎ 100টা পি সমান সমান 160টা কিউ নয় কি? ভাবো ভালো করে, 100টা পি এর যা ভ্যালু সেটা কিন্তু 160টা কিউ এর ভ্যালু হবে। আবার যদি আমি বলি 100টা পি সমান সমান হবে 130টা আর, এখন এখানে কি বলেছে? গ্রেটার দ্যান আর বাই 30%, অর্থাৎ পি এর যে ভ্যালুটা সেটা কিন্তু আর এর তুলনায় 30% বেশি, অর্থাৎ 130টা আর গুণ করলে যা হবে 100টা পি গুণ করলেই তাই হয়ে যাবে। তাহলে এখানে কত রয়েছে? 100 পি ইকুয়াল টু 60 কিউ, আর এখানে রয়েছে 100 পি ইকুয়াল টু 130 আর, অর্থাৎ এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে কি লিখতে পারি এখানে আমরা 160 কিউ ইকুয়াল টু 130 আর। বোঝা গেল? নেক্সট আমরা দেখি, তাহলে আমরা লিখলাম 160 কিউ ইকুয়াল টু 130 আর। তাহলে এখান থেকে যদি করি আমরা কিউ বাই আর, আমরা জানি এটাকে রেশিও বলা হয়, তো কত হবে? 130 বাই 160, দেখো গুণ করলে কিন্তু এটাই পাচ্ছি আমরা, তাই তো? তাহলে কিউ ইস টু আর কত হচ্ছে? তোমার কিউ ইস টু আর হচ্ছে 13:16, তাই না? কি 0 কেটে দিয়েছিলাম, 130 বা 160 ছিল, আমি 0 কেটে দিলাম, তাহলে কিউ ইস টু আর হবে তোমার 13/16। যদি ম্যাথ বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করো, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। যেহেতু আমরা প্রত্যেকটা কোশ্চেন ডিসকাশন করছি, তাই একটা সিঙ্গেল কোশ্চেনের উপরে কিন্তু খুব বেশি টাইম দেওয়া সম্ভব না। যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করো, আমি আলাদা ভিডিও করে সেগুলো বুঝিয়ে দেবো। উত্তর হয়ে যাবে তোমার অপশান সি। নেক্সট আমরা চলে যাব, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? সঠিক উত্তর কী হবে? জে.বি. কৃপালানি। ঠিক আছে, জে.বি. কৃপালানি কিন্তু ছিলেন প্রেসিডেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন কিন্তু কংগ্রেসের ইয়ং প্রেসিডেন্ট। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন তোমার ভারতবর্ষের শেষ এবং প্রথম, ভারতবর্ষের প্রথম এবং শেষ ইন্ডিয়ান গভর্নর। ঠিক আছে, তার পরবর্তীতে কিন্তু গভর্নরশিপটা উঠে যায় এবং ভারত একটি ডেমোক্রেসি এবং রিপাবলিকে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 82-তে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ এর মধ্যে কোন অফিসটাকে কিন্তু ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশনগুলো দেখে নাও, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভা, ডেপুটি স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ডেপুটি প্রাইম মিনিস্টার। দেখো এখানে কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো পদ ইন্ডিয়ান কনস্টিটিউশনে উল্লেখ নেই, যদিও সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন কিন্তু ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, নেক্সট, হু ইজ দ্য অথার অফ আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান? দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তাও স্ট্র্যাটেজিকের জন্য তোমাদের জেনে রাখা ভালো। এর অথার হচ্ছে অমর্ত্য সেন। ঠিক আছে, অমর্ত্য সেন কিন্তু আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের লেখক। নেক্সট আমরা চলে যাব 84 নম্বর, হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন শাসক ভারতবর্ষে, কোন পর্যটক ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশান দেখে নাও, ফাহিয়েন, জুয়ানজাং, মেগাস্তিনিস, স্টারবো। কে এসেছিল? মেগাস্তিনিস, তাই তো? মেগাস্তিনিস কার দূত ছিলেন? মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত, তাই তো? সেলুকাসের দূত হিসেবে তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে এসেছিলেন। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন কিন্তু ফাহিয়েন। ঠিক আছে, এটা মনে রাখবে, যাকে আমরা ফাক্সিয়েন বলেছে এখানে চাইনিজ ভাষায়। ফাহিয়েন কিন্তু সেকেন্ড চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন। আর হিউয়েনসাং কার সময় এসেছিলেন? হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। কী করে তোমরা এটা মনে রাখবে জানো তো? এইচে হর্ষ আর এইচে হিউয়েন,
জাস্ট একটা ছোটো যদি মনে না থাকে এভাবে কিন্তু মনে রাখতে পারো যে হিউয়েন সাং কার সময় এসেছিলেন, এইচে হিউয়েন, এইচে হর্ষ, ঠিক আছে। তো হর্ষবর্ধন এসেছিলেন হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়, মেগাস্তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, যিনি মৌর্য বংশের ছিলেন, আর ফাহিয়েন এসেছিলেন তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, যিনি গুপ্ত বংশের রাজা ছিলেন, ঠিক আছে। তিনটের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। নেক্সট আমরা চলে যাব 85। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইবস দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে ধারণাটা সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে, বলা রয়েছে আর্টিকেল নাম্বার কিন্তু 40। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আর্টিকেল নাম্বার 40 এটা কোন ধরনের ডিপিএসপি, এটা একটা ডিপিএসপি তো, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহের মধ্যে পড়ে। এটা কোন ধরনের নীতি? 3 ধরনের নীতি রয়েছে আমাদের। এক রয়েছে সোশ্যালিজম বা সোশ্যালিস্ট, একে নেহরুবিয়ানও বলা হয়, 2 নম্বর রয়েছে গান্ধিয়ান, আর 3 নম্বর রয়েছে কি ইন্টেলেকচুয়াল। এটাকে বলা হয় কিন্তু আমাদের গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে। ভিলেজ পঞ্চায়েত, কুটির শিল্প, মদের নিষিদ্ধকরণ, গোহত্যা বন্ধ করা, এগুলো কিন্তু আমাদের সব গান্ধিয়ান প্রিন্সিপাল। আমরা জানি ডিপিএসপিটা কী জিনিস, ডিপিএসপি হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নির্দেশ সংবিধানে দেওয়া রয়েছে, কিন্তু এগুলো যে মানতেই হবে তা কিন্তু নয়। ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপির মধ্যে তফাৎ কিন্তু এটাই, ফান্ডামেন্টাল ডিউটি তোমাকে মানতেই হবে। তুমি যদি ফান্ডামেন্টাল ডিউটি ভায়োলেট করো তাহলে প্রত্যেকটা সিটিজেনের অধিকার রয়েছে সে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারে আমার ফান্ডামেন্টাল রাইটের কিন্তু হরণ হয়েছে। কিন্তু ডিপিএসপি যদি তোমার লাগু না হয় তুমি সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারবে না। ডিপিএসপি লাগু হবে কি হবে না সেটা পুরোপুরি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। গভর্নমেন্ট বলতে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো আমরা জানি বিহারে লিকুয়ার নিষিদ্ধ, তাই তো, মদ অ্যালকোহল নিষিদ্ধ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কি নিষিদ্ধ না, কিন্তু কনস্টিটিউশনে কিন্তু বলা রয়েছে অ্যালকোহল জাতীয় প্রত্যেকটি দ্রব্য নিষিদ্ধ হবে, সেটা কিন্তু বিহার নিষিদ্ধ করেছে, ওয়েস্ট বেঙ্গল নিষিদ্ধ করেনি। তো এটা পুরোপুরি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। উত্তর হয়ে যাবে তোমার আর্টিকেল 41। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার 86, রেশনাল রিজনিং। প্রথমে কি বলেছে, এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে এ কে, এ ইজ দ্য ফাদার অফ বি, অর্থাৎ এ হচ্ছে বি এর বাবা, এটাকে আমরা বলি ট্রি করা, তাই তো, ব্লাড রিলেশন ট্রি। এ কি তাহলে পুরুষ না মহিলা? এ যেহেতু ফাদার তাহলে পুরুষ হবে, পুরুষকে আমরা প্লাস দেবো, ঠিক আছে। নেক্সট বলেছে সি ইজ দ্য ব্রাদার অফ এ, তাহলে এর ব্রাদারকে সি, তাহলে সিও প্লাস হলো। সি ইজ দ্য ব্রাদার অফ এ হলো। নেক্সট কী আছে, এফ ইজ দ্য সিস্টার অফ বি, তাহলে বি এর সিস্টারকে এফ, যেহেতু সিস্টার তাই আমরা দেবো নেগেটিভ, ঠিক আছে, মাইনাস চিহ্ন দেবো, সিস্টার অফ বি। নেক্সট কী বলেছে, দেন ইফ এম ইজ দ্য ফাদার অফ এ, এবার এম কিন্তু এর বাবা, তাহলে এমও ছেলে, ঠিক আছে। এবার বলেছে তোমার দেন এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন এফ অ্যান্ড সি, তাহলে এখানে এফ রয়েছে এখানে সি রয়েছে, তো এফ সির কে হবে, এফ সির হবে কাকা, তাহলে কাকা এবং ভাইজির সম্পর্ক। সঠিক উত্তর কী হবে, নিস অ্যান্ড আঙ্কেল, অপশান ডি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা 87 নম্বর কোশ্চেনে রয়েছে যে এ ডিসঅনেস্ট ডিলার frauds his seller and buyer by using forged weight to the extent of 20%, his true gain percentage, অর্থাৎ বলেছে একজন অসাধু ব্যবসায়ী রয়েছে, তিনি তার ক্রেতার কাছ থেকে যখন তিনি জিনিসটা কিনলেন সেখানেও তিনি 20%-এর ঘাপলা করে দিয়েছেন, আর যখন বিক্রি করতে গেছেন সেখানেও তিনি 20%-এর ঘাপলা করেছেন। কীভাবে ঘাপলা করেছেন, ওই ওয়েট যাদের মেপে দেয় সেটাতে ঘাপলা করেছেন, ঠিক আছে। তাহলে তার টোটাল গেইন পার্সেন্টেজ কত, দেখো এটাকে আমরা খুব সহজ নিয়মে করতে পারি। যেহেতু আমরা অল ওভার কোশ্চেন ডিসকাশন করছি তাই কিন্তু সিঙ্গেল কোশ্চেন একদম ডিটেলসে বোঝানো সম্ভব নয়। দেখো যদি ধরি 1000 টাকায় 1000 গ্রাম জিনিস পাওয়া যায়, 1000 টাকায় কত গ্রাম জিনিস পাওয়া যাবে, 1000 গ্রাম। যখন তিনি ক্রেতার কাছ থেকে কিনলেন অর্থাৎ বাই করলেন, তখন তিনি কী করলেন, তখন 20%-এ ঘাপলা করলেন, অর্থাৎ 1000 গ্রাম জিনিসের কেনার পরিবর্তে তিনি কত গ্রাম নিয়ে চলে এলেন 1200 গ্রাম, ঠিক কি না, ভাবো ভালো করে। 1000 গ্রাম জিনিস কিনতে গেছিলেন কিন্তু ওই ওয়েট খারাপ করে দিয়ে তিনি 1200 গ্রাম জিনিস নিয়ে চলে এলেন। এবার যখন বিক্রি করতে গেলেন, বিক্রি করার সময় তিনি কত বিক্রি করলেন, 20% আবার ঘাপলা করলেন, অর্থাৎ
1000 গ্রামের জায়গায় দিলেন কত তিনি? 800 গ্রাম, ঠিক তো? তিনি 800 গ্রাম জিনিস দিলেন, অর্থাৎ তার লাভ কত থাকলো? পুরো 400 গ্রাম, পুরোটার উপর তার কিন্তু লাভ হয়ে গেল। তাহলে আমরা লাভটা কার উপর দেখি? যেটা আমি বিক্রি করেছি তার উপর লাভ দেখব, আমি টোটালটার উপর দেখব না, কারণ আমার তো এর মধ্যে আরও পড়ে আছে। অর্থাৎ 800 গ্রাম যখন আমি বেচলাম সেখানে আমার 400 গ্রামই লাভ, তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে? 100 দ্বিগুণ করবো পার্সেন্টেজ আমার। 400 গ্রাম লাভ কততে? 800 গ্রাম বিক্রি করে কিন্তু আমার 400 গ্রাম লাভ পেয়ে গেছি আমি। তাহলে 2 শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 8কে কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে 50, অর্থাৎ তার 50% লাভ। একজন ব্যক্তি যখন দুদিকেই এভাবে ঘাপলা করবে তখন তার 50% লাভ থাকে। বোঝা গেল? না বুঝতে পারলে নিচে কমেন্ট করো। ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, অম্বুডসম্যান। অম্বুডসম্যান ইনস্টিটিউশন ওয়াজ অরিজিনেটেড ইন হোয়ার, অর্থাৎ অম্বুডসম্যান যে ইনস্টিটিউশনটা রয়েছে এটা কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি? রয়েছে ডেনমার্ক, অপশান বি রয়েছে সুইজারল্যান্ড, অপশান সি রয়েছে সুইডেন এবং অপশান ডি রয়েছে ফ্রান্স। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশান সি, সুইডেন থেকে কিন্তু আমরা এই অম্বুডসম্যানের ধারণাটা প্রথম নিয়েছি। তো অম্বুডসম্যান জিনিসটা কি? দেখো, অম্বুডসম্যান হচ্ছে এমন একজন অফিসিয়াল যিনি পাবলিকের কথা শোনেন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট অফিস। অর্থাৎ গভর্নমেন্ট অফিসে যদি কোনো রকমের করাপশান হয় বা কোনো রকমের অবহেলা করা হয় কাস্টমারকে, তার অভিযোগ কিন্তু শোনেন অম্বুডসম্যান। বিভিন্ন ধরনের অম্বুডসম্যান রয়েছে, যেমন তোমার ব্যাংকিং অম্বুডসম্যান রয়েছে, অর্থাৎ ব্যাংকে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে ব্যাংকের কাস্টমাররা অম্বুডসম্যানকে জানাতে পারে। আবার যদি তোমার ধরো কোনো পার্লামেন্টে সমস্যা হয় তো পার্লামেন্টেরিয়ান অম্বুডসম্যানও রয়েছে। ঠিক আছে, সবথেকে প্রকৃষ্ট উদাহরণ এই অম্বুডসম্যানের হচ্ছে লোকপাল এবং লোকায়ুক্ত, যেটা কিন্তু আমাদের বিলটা পাস হয়েছে, লোকপাল এবং লোকায়ুক্ত। তো আমাদের ভারতবর্ষের প্রথম লোকপাল কিন্তু পিনাকি চন্দ্র ঘোষ। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম লোকপাল পিনাকি চন্দ্র ঘোষ। অম্বুডসম্যান যে ধারণাটা সেটা আমরা নিয়েছি সুইডেন থেকে। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 89। দেখো 89 নম্বর কোশ্চেনও কিন্তু একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটাকে আমরা নেগলেক্ট করবো, অ্যাভয়েড করবো। কোশ্চেন নাম্বার 90 দেখো রয়েছে একটা রিজনিং, সেটাই করি আমরা, কী করে করা যায়। দেখো সেখানে 6টা বই রয়েছে, ABCDEF। বলেছে বি, সি অ্যান্ড ই হচ্ছে ব্লু কভার। তাহলে ব্লু কভার আমি দেখি আগে, ব্লু কভারগুলো দেখি আমি। ব্লু কভার রয়েছে কার কার? ব্লু রয়েছে তোমার এ নয়, বি, সি এবং ই এর। বি, সি এবং ই এর রয়েছে কিন্তু তোমার ব্লু কভার। বি, সি এবং ই এর রয়েছে ব্লু কভার। তাহলে বাকিদের কি রয়েছে? বাকিদের রয়েছে রেড, অর্থাৎ রেড রয়েছে কার কার? রেড রয়েছে তোমার এ, ডি এবং এফ এর। এবার বলেছে ডি অ্যান্ড এফ আর নিউ বুকস, অর্থাৎ ডি আর এফ এ দুটো হচ্ছে নিউ, বাকিগুলো কি তাহলে ওল্ড। নেক্সট কি বলেছে দেখো, ওয়াইল দ্য রেস্ট আর ওল্ড বুকস হলো এ, সি অ্যান্ড ডি আর ল রিপোর্ট বুক। তাহলে এ হচ্ছে ল রিপোর্ট বুক, ডিও তোমার কিন্তু ল রিপোর্ট বুক, আর সিও তোমার ল রিপোর্ট বুক। হোয়াইল আদার আর ফিজিক্স, বাকি বইগুলো কিন্তু ফিজিক্সের বুক। এবার কি বলেছে, হুইচ ইজ দ্য রেড কভার নিউ ল রিপোর্ট বুক। প্রথমে কি বলেছে? রেড কভার। তাহলে এখানে চলে আসবো আমরা, রেড কভার হলো নিউ ল বুক। নিউ কোনটা? একমাত্র কিন্তু এখানে তোমার ল বুক দুটো রয়েছে, ডি রয়েছে এবং এ রয়েছে। ডি, এ দুটোর মধ্যে নিউ কোনটা? নিউ কিন্তু ডি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডি, তোমার রেড, নিউ এবং ল বুক। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 91-এ। বলেছে ফিনান্স কমিশন কতজন মেম্বার নিয়ে গঠিত হয়? দেখো 4, 5, 6, 7। আমরা সঠিক জানি উত্তর কী হবে? ফিনান্স কমিশন কিন্তু একজন ফিনান্স কমিশনার প্লাস 4 জন ফিনান্স মেম্বার নিয়ে গঠিত হয়। তো ফিনান্স কমিশন কত নম্বর সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে আর্টিকেল 280-তে। ঠিক আছে, প্রথম ফিনান্স কমিশনার কে ছিলেন? প্রথম ফিনান্স কমিশনার ছিলেন কিন্তু কেসি নিয়োগী। বর্তমান ফিনান্স কমিশনার হচ্ছে তোমার এন কে সিং।
বোঝা গেল। প্রথম ফিনান্স কমিশনার কেসি নিয়োগী, বর্তমান ফিনান্স কমিশনার এন কে সিং। ফিনান্স কমিশনের কাজ কি? ফিনান্স কমিশনের প্রধান যেটা কাজ সেটা হলো যে পরিমাণে যে ট্যাক্স আমরা পাই, যে ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট পায় বিভিন্ন অর্গানাইজেশন থেকে, সেটাই কিন্তু ডিস্ট্রিবিউট করা অ্যামং দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। সেন্টার এবং স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট করার দায়িত্ব কিন্তু কে কত পার্সেন্ট পাবে সেটা কিন্তু ঠিক করে ফিনান্স কমিশন। ঠিক আছে, তো আজকে এই অবধি। তো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। আর একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি একটা ফোনেই করছি ভিডিও, এখনও তো সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করার ক্ষমতা হয়নি আমার। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবে, আর ভালো লাগলে লাইকও করো। ঠিক আছে, তো আজকে এই অবধি, ধন্যবাদ।